দর্শক, ৬ মাস পেরিয়ে সাথে পা রাখলো বর্তমান বিএনপি সরকার এবং বিপুল আশা জাগা নিয়ে যে জুলাই গণ অভ্যুত্থান, তারপরে এই সরকারের সচরাচর বাংলাদেশের সরকারগুলো ৩ মাস বা ১০০ দিনের কর্মসূচি নেই। বর্তমান সরকার ১৮০ দিন সময়সীমা নিয়েছিল। সাধারণভাবে এটিকে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় সরকার হানিমুন পিরিয়ড বলে। সেই হানিমুন পিরিয়ড শেষ, সফলতা ব্যর্থতা কতখানি হলো, কতখানি আশা জাগালো, কতখানি চ্যালেঞ্জ সামনে, সেই সব নিয়ে কথা বলবো আমরা। আপনাকে আমন্ত্রণ আজকের ২৪ ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ বিশু। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান, স্বাগত আপনাকে। আছেন অনিক রয়, তিনি সংগঠক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। অনিক রয়, আপনাকেও স্বাগত। এবং আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী এবং তিনি রাজনীতি বিশ্লেষণ করেন। আল মামুন রাসেল, আপনাকেও স্বাগত। রাশেদ খান, ৬ মাসের সফলতা ব্যর্থতা নিয়ে যদি আপনাকে বলতে বলি, এবং আমরা জানি ৬ মাস হয়তো উপযুক্ত সময় নয় একটি সরকারকে পরিপূর্ণভাবে মূল্যায়নের জন্য, কিন্তু যতটুকু সরকার করতে চেয়েছিল পাবলিকলি বা যতটুকু জনগণকে আশ্বস্ত করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সে জায়গায় কতখানি আসলে সরকার সফল হলো? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি নিজেই বলেছেন যে ৬ মাসকে একটি হানিমুন পিরিয়ড বলা হয়। এখন তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং গতকাল সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল সেখানে মন্ত্রী এবং অন্যান্য যে দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সহ সবাই ছিলেন, আমিও ছিলাম সেখানে। সরকারের যে ৬ মাসের অর্জন সেটি নিয়ে সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সরকার তার নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছিল, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষকদের একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ এবং সুদ মওকুফ করা, এছাড়া খাল খনন কর্মসূচি, এবং বিশেষ করে অনেক শিক্ষার্থীরা দেশের বাইরে যেতে চায় কিন্তু অনেক সময় টাকার অভাবে পড়াশোনা করতে যেতে পারে না, মেধা থাকা সত্ত্বেও। সেক্ষেত্রে সরকারের যে উদ্যোগ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া, এরকম নানানমুখী উদ্যোগ সরকার গ্রহণ করেছে। হ্যাঁ, সরকারের আমার কাছে মনে হয় যে বিশেষ করে গ্যাস এবং জ্বালানি যে সংকট, এটি নিয়ে যেমনিভাবে আসলে সরকার এক ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছে, ঠিক একইভাবে এটিও তো আসলে বাস্তবতা যে ফখরুদ্দিন এবং মাইনুদ্দিন যে সরকার ছিল, তারা প্রায় ২ বছর তারা শাসন করেছে। এরপরে শেখ হাসিনা ১৬ বছরের অপশাসন, এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রত্যাশা ছিল যে তারা এই মোটামুটি ১৮ বছরের অব্যবস্থাপনা সেটি কিভাবে আসলে মোকাবেলা করা যায় এবং কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায়, সেগুলো আসলে জাতিকে পথ দেখাবে বা তারা আসলে আমাদের সামনে কোনো ফর্মুলা হাজির করবে, সেটি কিন্তু সম্ভবপর হয়নি। সব মিলে আসলে এটা আপনি গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে বলছেন? সকল ক্ষেত্রেই, সেটা গ্যাস, আইন শৃঙ্খলা, মানবাধিকার, সকল ক্ষেত্রেই, মব, এক্স্যাক্টলি সকল ক্ষেত্রেই। তো সব মিলে আসলে নির্বাচিত একটি সরকার মোটামুটি ২০ বছর পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ১০-এ কত দিবেন রাশেদ এই ৬ মাসে? সরকারকে আমি আমার বক্তব্য শেষ করি। জি, বক্তব্য শেষ করি, তারপরে মূল্যায়ন তো বাকিরা আছে, তারাই সরকারকে মূল্যায়ন করবে, দেশের জনগণ আছে। তো সব মিলে সরকারের আন্তরিকতা আছে এবং সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই যে ২০ বছরের যে সংকট, সমস্যা, অব্যবস্থাপনা, সেটি আবার মোটামুটি পুরোটাই সরকারের ঘাড়ে এসে পড়েছে। এবং এই যে বিদেশি ঋণের বোঝা, সেটিও কিন্তু প্রতি মাসে ঋণের কিস্তি দেওয়া লাগছে এবং বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে পরিমাণ ভর্তুকি, সেটাও নিয়মিত দেওয়া লাগছে। সব মিলিয়ে শুধুমাত্র সরকারকে তো দায়ী করলে হবে না, সরকারকে সফল করার দায়িত্ব যেমনিভাবে সরকারি দলের, ঠিক একইভাবে আমাদের অপোজিশনে যারা আছে তাদেরও দায়িত্ব। কারণ সবাই, আমি ১ মিনিটে শেষ করি, সবাই আমরা মোটামুটি গণ অভ্যুত্থানের শক্তি। এখন আমার কাছে এখনও পর্যন্ত যেটি দেখলাম, বিশেষ করে সরকারের সফলতা নিয়ে বেশ প্রশংসা অনেকের আছে। এবং কালকে একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন, তিনি বলছেন যে আমরা যদি মার্কিং করি তাহলে সরকারের সফলতা 60% এবং আপনার ব্যর্থতা 40%। বিশেষ করে আমার কাছে মনে হয় যে গ্যাস এবং জ্বালানি নিয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সংকট, এটার জন্য তো আসলে জ্বালানি সংকট, তাই না? এবং সরকারি যে গ্যাসের বিশেষ করে আপনার একটা টার্মিনাল বিকল হয়ে পড়ে আছে এবং যে পরিমাণ এলএনজি
এখন পর্যন্ত আসলে আমদানির জন্য সেটা এখন পর্যন্ত পৌঁছায়নি। সব মিলে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে আমার কাছে মনে হয় যে এটি আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দেশকে আলাদা কিভাবে করে আসলে আমরা জ্বালানি সংকটে আপনার সঙ্গে কথা বলবো। আমি সব মিলে আমি আসলে সরকারকে তো আসলে মার্কিং করতে পারি না। সরকারকে আমার কাছে মনে হয় যে এটা মার্কিং করার সময় না, বরং সরকার যে সমস্যাগুলো ফেস করছে এগুলো জাতীয় সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব আমাদের সবার। জি, আল মামুন রাসেল, এই 6 মাসের সফলতা ব্যর্থতাকে আপনারা কিভাবে দেখেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট এবং একটু নির্মোহভাবে বললেন, কারণ মানুষের প্রত্যাশার পারদটা একটু বেশি, সেই কারণে কি বিরোধী দল একটু বেশি সমালোচনা করছে? মানে 6 মাসে কি আসলে সব চেঞ্জ করা সম্ভব? সরকারের 6 মাস বা 180 দিন হানিমুন পিরিয়ড বলেন, যেটাই বলেন, আপনি যদি আমাকে ব্যর্থতা এবং সফলতা বলতে চান, তাহলে সরকারের সফলতা হচ্ছে সরকার শুরুতে ওয়াদাটা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গটা আমি জুলাই সনদে গেলাম না, তাদের 31 দফা 5টি দফা তারা অলরেডি ভায়োলেশন করে ফেলেছেন এই 6 মাসে। তারা এই 6 মাসে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের অযোগ্য ব্যক্তিদের দিয়ে দলীয়ভাবে নিয়োগ দিয়েছেন। সরকার এই 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন হতে জেলা প্রশাসক, আমি আসি জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকগুলো দলীয় লোক যারা নির্বাচনে হেরেছে তাদেরকে মানে পুনর্ব্যবস্থা করার জন্য বা তাদেরকে করার জন্য সেখানে বসে আছেন। সরকার পোশাক খাতে আমাদের 40% উৎপাদন কমেছে এই 6 মাসে। এই 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাসের ভয়ঙ্কর সংকট আমরা দেখতে পেয়েছি। এই 6 মাসে সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দুর্বল অধ্যাদেশ, আপনি মানবাধিকার অধ্যাদেশের মতো অধ্যাদেশ, গুম অধ্যাদেশের মতো অধ্যাদেশগুলোকে বাতিল করে দুর্বল করে তারা এই অধ্যাদেশগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে এবং পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে। সরকার এই 6 মাসে ওষুধ খাত, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার 285টা ওষুধকে সরকার নির্ধারণ করবে দাম, সেটিকে 115টি আগে যেটি ছিল সেটিতে নিয়ে আসছে। সরকার আমাদের জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। 6 মাসে সরকার নিজের দলীয় কর্মী ধারা 39 জন হত্যা করা হয়েছে এবং বিরোধী দলে 5 জনকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 7টি, এবং সরকার এটা এবং কি আমাদের যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা দেখেছি যে ডকুমেন্টারি তারা তৈরি করেছে। পুরো ইতিহাসে 2 বছরের মাথায় পুরো ইতিহাসকে তারা পরিবর্তন করে ফেলেছে। আবু সাইদের মতো ব্যক্তিকে সরিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে কন্ট্রিবিউশন সেটিকে সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার যেখানে বলছে সবার আগে বাংলাদেশ, অথচ জুলাই জাদুঘরে যে কর্নারটা ছিল, আপনার ভারতীয় আধিপত্যবাদের যে কর্নারটা ছিল, সে কর্নারটা সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক দফার যে ঘোষক, সেই ঘোষকের জায়গায় সরকার আর আমাদের প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন, অ্যাক্টিভিস্টরা দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি যে বলছেন তাতে তো রাষ্ট্র থাকার কথা না, মানে কোনো কিছুই হয়নি। একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সরকার। আমি এবারে যে সরকার, এবারে সরকার 17-18 বছর ফ্যাসিজম আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে এবারে সরকারের প্রতি মানুষের এক্সপেকটেশন জায়গাটা বেশি। এবারে যে সরকার বারবার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু জুলাই সনদের কয় পার্সেন্ট এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করেছে? 6 মাস চলে গিয়েছে। কারণ এবারে যে নির্বাচনটা, এই নির্বাচনটা সবার ম্যান্ডেট ছিল কি? সবার ম্যান্ডেট রাষ্ট্রটা সংস্কার চাই। আমাদের ছাত্ররা বলেছেন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য সাময়িক অসুবিধার জন্য আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। এতগুলো মানুষ জীবন দিয়েছে কেন? রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্রের যে মৌলিক যে সংস্কার, কোন সংস্কারটা হয়েছে? আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য হবে, কিন্তু আমরা এই 6 মাসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখি নাই, বরং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমরা দেখেছি। কিন্তু আমরা কি চেয়েছিলাম? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক আগ্রহ। কেন আগ্রহ? কারণ নতুন বাংলাদেশ, সবাই চায় রাষ্ট্রপতি, এই জন্য আগ্রহ বেশি। কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমতা কি? বলা হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে শুধুমাত্র মাজারে জিয়ারত করা। আমি বলি মাজারে জিয়ারত করা ক্ষমতাও নাই অনুমতি ছাড়া। এই রাষ্ট্রপতি ক্ষমতা দিয়ে তো এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের চলে কোনো লাভ হবে না। তো সুতরাং আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। আগে দেখেন 17-18 বছর যা কিছু হতো, যত বিভাগ থাকতো সব বিভাগের বলতো যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। এখনও আপনি দেখবেন বিদ্যুতের সমস্যা বলতে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, ক্রিকেটের বলেছে প্রধানমন্ত্রী পরামর্শ, যেখানে যত সফলতা সব কিছু প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছে। আমরা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা তো চাই না, আমরা চাই প্রত্যেকটা বিভাগ
আমাদের বিদ্যুৎ খাত বলেন, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা স্বতন্ত্র থাকবে, প্রত্যেকটা বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে। জি, কিন্তু আমরা সেই আপনাকে শক্তিশালী একটু দিচ্ছি না। থামাই। আপনি আমাকে একটু উদ্ধার করেন, মানে রাশেদ সাহেবের কথা এবং আল মামুন রাসেলের কথা শুনে পুরা বিপরীতমুখী। রাসেল দারুণ বলেন তাতে সরকারের কোনো সফলতা নাই, রাশেদ দারুণ বলেন তাতে সরকারের কোনো ব্যর্থতা নাই। না, আমি আসলে তো এটা কিন্তু বলি মানে নাই। ওই অর্থে মানে আমি উনি কোনো বলেছি যে ব্যর্থতার সরকার কথা কিছু বলেননি, জাতীয় সংকটে যেগুলো ব্যর্থতা ভুগছে। সেগুলোর জন্য আন্তর্জাতিক কারণ, প্রেক্ষাপট, 17 বছরের দুঃশাসন, মানে সরকারি বক্তব্য যেরকম হয় সেরকম সেরকমই বক্তব্যই হয়েছে আর কি। রাশেদ সাহেব দিয়েছেন। আপনি কি বলবেন? প্রথমত প্রথম 6 মাস নিশ্চয়ই যথেষ্ট সময় না সরকারের নিয়ে কমেন্ট করার জন্য, কিন্তু আবার একই সাথে মর্নিং শোজ দ্য ডে। আপনারা আসলে দিনের সকালটাই বলে দিতে পারে যে দিনটা আসলে কোন দিকে যাইতে পারে। সো এতক্ষণ মানে গত সামনে লাস্ট 6 মাস বিএনপি সরকার যেই শাসনামল কাটাচ্ছে, সেই শাসনামলে আমরা খুব ভালো কিছু ভবিষ্যতে প্রত্যাশা করব, এই প্রত্যাশাটা করাটা খুবই কঠিন একটা অবস্থায় আমরা আছি আর কি। প্রথমত বিষয় হলো জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাব, আমরা একটা সিস্টেম তৈরি হবে, যেই সিস্টেমটা ব্যবস্থাটা অনেক বেশি প্রো পিপল হবে এবং জনগণের কাছে জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত হবে। কিন্তু সেই জায়গা থেকে আসলে কিন্তু আমরা অনেকখানি সরে গেছি অলরেডি। সেটা মনে করেন যে আমরা এখন দেখতে পাচ্ছি যে নতুন করে যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছিল, যে নতুন অধ্যাদেশগুলো উঠানো হচ্ছে, এখানে কমন একটা সিমটম লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে শেখ হাসিনার আমলে বা লাস্ট যে অধ্যাদেশটা তার থেকে এটা একটু শক্তিশালী হবে, কিন্তু আমাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা থেকে এটা অনেকখানি দুর্বল হবে। কিন্তু একবারে কি লক্ষ্যে পৌঁছানো যায় আসলে? অনেক বিষয়টা হলো ভাই, মানে এই জিনিসগুলো তো আসলে কেন আপনাকে আটকাচ্ছে? মানে আপনি পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিবেন, আপনি মানবাধিকার কমিশন যদি শক্তিশালী হয় সেটা নিয়ে কেন ভয় পাচ্ছেন? তার মানে কি আপনি নিজে ফিল করতেছেন যে আপনি এই কাজগুলো করবেন, যে আপনিও আসলে গুম করবেন, আপনিও আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাবেন? তো সেই সময় যদি একটা শক্তিশালী মানবাধিকার কমিশন থাকে সেটা তো আপনার জন্য বিপদ হইতে পারে। তাহলে আপনি কি সেইটা ভয় পাইতেছেন কিনা, বিএনপি সেটা ভয় পাইতেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন, আমি যদি এই অধ্যাদেশ আমাদের জুলাই সনদ এই আলোচনার বাইরে গিয়ে বলি, আমাদের গত সরকারের সময়ে হামে আক্রান্ত শিশু মারা গেছে 900-র উপরে। এই সংখ্যাটা কোনো মিথ্যা না। এখন এই ঘটনার সাথে যদি ইন্টারিম গভর্নমেন্টের কোনো সিদ্ধান্তের ব্যর্থতা থাকে, তাহলে সরকার এটা খোলাসা করুক, সেটা তো তদন্ত হোক। আমার দেশে 900 শিশু মারা গেছে সেটা নিয়ে কোনো কথা নাই, শুধু বলতে বেশিরভাগ 5 বছরের নিচে, বেশিরভাগ শিশু, মানে তাদের কোনো বুঝ হয় নাই, তার আগেই তারা আমাদের এই ভাঙ্গা পড়া সিস্টেম এবং আমাদের কিছু কারাপ্ট লোকের সিদ্ধান্ত বা অযোগ্য লোকের সিদ্ধান্তের কারণে 900-র মতো শিশু মারা গেছে এই 6 মাসে। সেটা নিয়ে কোনো তদন্তের কমিটি কি করা হয়েছে বলে আমরা শুনেছিলাম, সেটার কি রিপোর্ট এসেছে, কারা এটার জন্য দায়ী, কোনো রকমের জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে হইল না। আপনি দেখেন ভাই, ঔষধের কথাটা অলরেডি বলে গেছে, 294টা যে ঔষধ 1991 সালের যে শেষ লিস্ট 115টা ঔষধের, 115টা বা 117টা ঔষধের যেটা ছিল, ওটার মধ্যে অলরেডি 40-45টা ঔষধ আর বাংলাদেশে ব্যবহার হয় না, উৎপাদনই হয় না। কারণ হলো ওইটা ওই সময়ে মানুষের যেই রোগগুলা বেশি ছিল সেই রোগগুলোকে চিন্তা করে তৈরি করা লিস্ট। ইন্টারিম গভর্নমেন্ট এসে একটা লিস্ট বানালো যেটা এই সময়ে মানুষের যেই রোগগুলো হচ্ছে, ডায়াবেটিস, মানুষের হাই ব্লাড প্রেশারের রোগ হচ্ছে, মানুষের হার্টের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, সেই ওষুধগুলোকে ঢোকানো হইলো যে এইগুলা এখন আর মানে বিলাসী না, মানে হুটহাট একজনের হচ্ছে না, এটা এখন কমন, এটা একটা এসেন্সিয়াল ড্রাগ লিস্টে ঢুকলো। এবং আমরা লক্ষ্য করলাম কি, সরকার আইসা বলতেছে সে সমন্বয় করবে, তাহলে সে অপেক্ষা করুক, 294টা থাকুক, সে সমন্বয় করে নতুন লিস্ট দিক। সে নতুন লিস্ট না দিয়ে সে কেন 117টায় ফেরত গেল? তার মানে হুট করে এই প্রত্যেকটা ওষুধের দাম কয়েক গুণ করে বেড়ে গেল না মার্কেটে। কার পকেট থেকে টাকা যাচ্ছে? সরকারের পকেট থেকে যাচ্ছে? তা তো যাচ্ছে না, যাচ্ছে জনগণের পকেট থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আপনি, আমরা এই পুরোটা সময় আমরা নর্মালি কি চিন্তা করি বা আমরা কি দেখি, যে নর্মালি যেটা হয় যে আমি জ্বালানি সরবরাহ করতে পারতেছি না, আমি গ্যাস মানুষের বাসায় লাইনে দিতে পারতেছি না, তাইলে এই সময় মানুষ কি করবে? বিকল্প হিসাবে এলএমজি ইউজ করবে, অন্যান্য সিলিন্ডারগুলো সে ইউজ করবে। তাহলে আপনার সরকার হিসেবে কাজ কি? আমি গ্যাস দিতে পারতেছি না, আমি এইখানে এখন ভর্তুকি দিতেছি এক্সট্রা, কমে তুমি আপাতত সিলিন্ডার গ্যাস দিয়ে চালাও। কিন্তু আমরা কি দেখলাম? সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় দেওয়া হলো। তার মানে মানুষকে আপনি প্রথমে একটা সংকটে ফালাইলেন, সংকটে ফালাইয়া সেই টাকাটা আবার আপনি মানুষের পকেট থেকে আসলে নানান সিস্টেম দিয়ে বাইর করে নিয়ে চলে যেতেছেন। এবার আসেন, এইসব বিষয় নিয়ে তো আসলে আলাপ হয় টক শোতে। আমি এখন আপনার একটা টপিক বলি, ভাই জানেন কিনা আমি জানি না, এইবার ধানের দাম কত ঠিক করা হয়েছিল? ধানের দাম ঠিক করা হয়েছিল 1500 টাকা।
যেখানে আপনার নর্মালি একটা কৃষকের এখন 1 মণ ধান উৎপাদন ফলাতে। করতে বা 1100-1200 টাকা পর্যন্ত খরচ চলে যায়, সেখানে 1500 টাকা করা হইলো, খুব ভালো কথা। এবার আমি বাস্তবতা বলি, আমার এলাকা সুনামগঞ্জে হাওরে, এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, কৃষকদের কাছে কোনোভাবে ধান মজুত রাখার মতো আর কোনো সিস্টেম নাই, তাকে বেচতেই হবে। সে 600, 700, 800 টাকায় ধান বেচছে, মানে কৃষক তার ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না, তার আমি ন্যায্য গ্রাহক পাইলো না। হিসাবে। এই আলোচনা তো কোথাও নাই। জি, তাহলে এই আমি- কৃষক কেন পরের বার ধান উৎপাদন করবে? মানে জি, কেন সেটা আমরা গ্রামে একদম গঞ্জে গেলে পতিত জমিটা পাই? কারণ কৃষকরা কোনো লাভ পাচ্ছে না তো জি তাদের। জি আচ্ছা, রাশেদ খান, জামাত ইসলামী আজকে একটা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বলছে সরকার মোটা দাগে ব্যর্থ। তারা অনেকগুলো খাতওয়ারি বলেছে, যার একটা বড় অংশ আল মামুন রাসেলও উল্লেখ করেছেন। আবার ধরেন কেউ কেউ বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে একটা দেশকে পুনর্গঠন বা পুনরুদ্ধার করতে হচ্ছে। ফলে আসলে কি আমরা মোটা দাগে ব্যর্থ হলো সরকার এই 6 মাসে? আচ্ছা দেখেন, আমি আগেই বলেছি যে এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, আর আমাদের যারা অপোজিশনে আছে তারাও গণ অভ্যুত্থানের। আপনি যদি সরকারের 6 মাসের মূল্যায়ন করেন, তাহলে আমাদের যারা বিরোধী দলে আছে তাদেরও 6 মাসের মূল্যায়ন দরকার। শুধুমাত্র আপনি আমাকে দেখছেন, আমিও তো আপনাকে দেখছি, তাই না? আপনি যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমার পক্ষে তো আসলে সফল হওয়া সম্ভবপর নয়। এই টকশোতে আমরা 3 জন আছি, আমরা যদি একে অপরকে কথা বলার ক্ষেত্রে সহযোগিতা না করি, তাহলে আপনি আমাদের এই টকশো পরিচালনা করতে পারবেন না। ঠিক একটি দেশ এরকম, সরকার প্রধান যিনি আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে যদি প্রতিনিয়ত আপনি ফেলিয়ে দেওয়ার হুমকি দেন, আপনি মিথ্যাচার করেন, আপনি মানুষকে বিভ্রান্ত করেন, আপনি জাতীয় সমস্যা বা সংকট সেটিকে আপনি দলীয় সমস্যা বা সংকট মনে করেন এবং সেটির জন্য আপনি সরকারকে সবসময় দোষারোপ করেন, তাহলে তো এই রাষ্ট্রের পুনর্গঠন, এই রাষ্ট্রের পরিবর্তন কখনো সম্ভবপর হবে না। দেখেন, আমাদের রাসেল সাহেব যে কথাগুলো বললেন, আমি সেই ধরেন কথাগুলোর 31 একটু উত্তর দফার দিই। 5 দফাকে বাতিল করা। জি, আমি তার কথাগুলো নোট করেছি, আমি কথাগুলো একটু উত্তর দিতে চাই। দেখেন, তিনি বললেন যে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার আসলে গবেষণায় কারা যোগ্য আর কারা অযোগ্য। তিনি উত্তর দেননি, আশা করি তিনি উত্তর দিয়ে যাবেন। দেখেন, আমরা দেখেছি যেভাবে শেখ হাসিনা এই যে বিভিন্ন কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোতে আমলাদের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে চেষ্টা করেছিল, মোটা দাগে বলা যায় যে ওই প্রতিষ্ঠানগুলোর সফলতা খুবই কম। এখন আমাদের বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে যাদেরকে সেখানে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, কিন্তু আমার কথা হলো, এবং তারা অনেকে রিজাইন করেন নাই দীর্ঘদিন পর্যন্ত। না, রিজাইন বলতে মানে তাদের তো শর্তই ছিল যে তারা দলীয় বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেখান থেকে আমি যতটুকু জানি, তারা অবশ্যই, এটি তো আসলে কেউ তো এই প্রতিষ্ঠানে যাওয়ার পরে মানে সাংবাদিক সম্মেলন করে রিজাইন করা এরকম কোনো ব্যাপার হয়তো আপনি দেখেননি। তারা হয়তো দলের কাছে তাদের সেই রিজাইনপত্র জমা দিয়েছে, বা আপনি যদি কাউকে বলেন যে আপনি পুরোপুরি আসলে মানে দল ছেড়ে দেন, আসলে বাংলাদেশের বাস্তবতায় আপনার একদম পুরোপুরি নিরপেক্ষ ব্যক্তি আপনি পাবেন না। তো যাই হোক, সরকার নতুন যে ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা 6 মাস দেখি, তাদেরকে তো আসলে 5 বছরের জন্য দায়িত্ব দেয়নি, 1 বছরের জন্য দিয়েছে। যদি মনে হয় যে 1 বছরে আগের তুলনায় ভালো হয়নি, তখন আপনি সমালোচনা করবেন। আমার কাছে মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সবাই নিপীড়িত, দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। তাদেরকে 1 বছর সময় দিয়ে আমরা দেখতে পারি যে তারা ভালো করে কিনা অতীতের তুলনায়। সুতরাং এখনই তাদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না। আর আপনার যে সময় সরকার ছিল, মানে জামাত এবং এনসিপির যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মানে সেই সরকারকে জামাত চেয়েছিল, এনসিপি চেয়েছিল যে 5 বছর তারা ক্ষমতায় থাকুক এবং এমনভাবে রাষ্ট্রের সংস্কার বা মেরামতের নামে এমনভাবে ক্ষমতা কাঠামো তারা তৈরি করুক যাতে করে আসলে জামাত এবং এনসিপি পরবর্তীতে ক্ষমতায় যেতে পারে। সেই সময় দেখেন, সেই সময় ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, ওসি নিয়োগ, ইউনো নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো যাদেরকে দেওয়া হয়েছিল ম্যাক্সিমামই আসলে আপনার জামাত করে। এনসিপি তো আসলে নতুন দল, নতুন সংগঠন, তাদের তো লোকবল আসলে ছিল না। এ নিয়ে আমি একদিন নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিলাম, শুরুতে যেহেতু জামাতের সাথে এনসিপির ভালো সম্পর্ক ছিল, শিবিরের ভালো সম্পর্ক ছিল, তাদের পরামর্শগুলো নিত, যে কারণে আসলে শিবিরের পরামর্শে অনেকগুলো নিয়োগ দিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে আসলে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা কখনোই, আমি তো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো আমি তাকে চিনতাম না, কখনো আমরা তাকে পাই নাই। একসময় অনিক রায়রাও আমাদের সাথে, আমরা একসাথে মিলে সন্ত্রাস বিরোধী ঐক্য গঠন করেছিলাম, তখনও আমরা তাকে দেখি নাই। অর্থাৎ এমন একজন মানুষকে আপনি
আসমান থেকে ধরে আনলেন, বসিয়ে দিলেন, সেগুলো আসলে দলীয় নিয়োগ না। কারণ সেগুলো আসলে জামাতের লোক, সেগুলো শিবিরের লোক। জামাত শিবিরের লোক যদি আপনি বসিয়ে দেন, সেটাকে দলীয় নিয়োগ বলে না। কিন্তু যদি আপনার কেউ বিএনপি করে থাকে, কেউ যদি নিপীড়িত হয়ে থাকে, তাকে আপনি বসালেই সেটা হয়ে যায় দলীয় নিয়োগ। আচ্ছা, বিদ্যুৎ এবং গ্যাসের সংকট নিয়ে কিন্তু আমি আগেই বলেছি, সংকট নিয়ে আলাদাভাবে ধরেন যে জিনিসপত্রের যে দাম, তারপর মানুষের যে নিরাপত্তা, তারপরে ধরেন মানুষের এক ধরনের অর্থনৈতিক সংকট, এর ভিতরে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, মূল্যস্ফীতি সরকার ঘোষিত 8%। ফলে এগুলো তো সব জেনে বুঝে আপনারা ক্ষমতায় এসছেন, এবং অন্তর্বর্তী সরকারের 2 মাসও তো আমরা এটাই জানতাম যে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে। ফলে এগুলো নিয়ে আগে কেন কাজ করা ছিল না? না, এগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার কাজ করত, তাহলে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে তাদের জন্য বাস্তবায়ন করা আসলে সহজতর হতো। তারা আসলে যেটি করেছে, 9 মাসে আসলে ফাওফা আলোচনা করেছে। তিনি বলছিলেন জুলাই জাতীয় সনদ গণভোট নিয়ে সরকার প্রতারণা করেছে। দেখেন, জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে বিএনপি সরকার কোনো প্রতারণা করে নাই, বরং এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ বহুবার দিয়েছি, এবং বিএনপি এখনও বারবার বলছে যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই যে এতক্ষণ মানে 6 মাসে আপনি যেটি দেখলেন, আপনি বলছেন যে এখনো পর্যন্ত সরকার কোনো কিছু বাস্তবায়ন করে নাই, আপনার মানে চোখে ধুলা পড়েছে আমার কাছে মনে হয়। অন্যথায় আপনি আসলে কেন বলতেছেন যে সরকার কোনো কিছু পরিবর্তন করে নাই? আপনি যে গুমের কথা বললেন, খুনের কথা বললেন, বিচার বর্বিত হত্যাকাণ্ডের কথা বললেন, এখন আপনি এই যে গুম হওয়া কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এইটা কেন করতে হচ্ছে? এই ধরনের কোনো আপনার যেটা আপনার গুম সংস্কার কমিশনের প্রতিবেদন ছিল বা মানবাধিকার সংস্কার প্রতিবেদন ছিল, সেগুলো নিয়ে সরকার পর্যালোচনা করছে। কারণ কিছু বিষয়ে কারো কারো আপত্তি থাকতে পারে। ওই সময় অনেক কিছু অন্তর্বর্তীকালীন সরকার আসলে চাপিয়ে দিয়েছিল, এবং সেই বিষয়গুলো নিয়ে যেহেতু বিএনপি সরকার দায়িত্বে আসার পরে কোনো মহল পক্ষ থেকে আসলে এক ধরনের আপত্তি এসেছে। সুতরাং বিএনপি সরকার সেগুলো আসলে পর্যালোচনা করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আসলে হটকারী হয়ে চাপিয়ে দিয়েছিল, তার যেটা ভালো লেগেছে সেটা সেখানে অন্তর্ভুক্ত করেছে, বা জামাত এবং এনসিপি যেটা আসলে বলেছে সেটাই করেছে। সুতরাং বিএনপি সরকার তো নির্বাচিত সরকার, জনগণের কাছে তার কমিটমেন্ট আছে। বিএনপি সরকার যদি আপনি নির্বাচনী ইস্তেহারটা দেখেন, বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহার ধরে ধরে কাজ শুরু করেছে। সুতরাং এই বিষয়গুলো সরকার বাতিল করে দিয়েছে, বিষয়টা আসলে এরকম না। আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে মিথ্যাচার করছে। দেখেন, অধিকাংশ অধ্যাদেশগুলো পাশ করা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ যে সময় যেটি নিয়ে আপনাদের সব থেকে বড় কথা বলা দরকার ছিল, সেই অধ্যাদেশ নিয়ে আপনারা আপত্তি জানিয়েছিলেন। জামাতের আমির সেই সময় বলে নাই, অনেক ভাই, তিনি বলেছিলেন যে এইটা কি 2 দিন ভেবে দেখা যায় না? ঠিক আমার প্রশ্ন হলো, সরকার যে অধ্যাদেশগুলো পর্যালোচনা করতে চায়, এটির উপর আপনার আস্থা বিশ্বাস নাই কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আপনি বলছেন যে এটা নিয়ে কি 2 দিন ভেবে দেখা যায় না? অথচ সরকার যে বিষয়গুলো নিয়ে অনেক মহলের আপত্তি আছে, এবং তারাও বলেছে যে আমাদের সাথে একটু আলোচনা করেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করে নাই। এখন আপনি কি তাদেরকে আলোচনার সুযোগটা দিবেন না? আমি তাদের নাম বলতেছি না, রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের আলোচনা, তাদের আপত্তি, তাদের সাথে মীমাংসা, অনেক বিষয়গুলো থাকে। মানে আপনি যদি বলেন যে ডোন্ট কেয়ার, আমি কাউকে মানি না, আমার মতন আমি সব করব। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব গ্রহণ করেছিল, তারা অনেক কিছু পেরেছে বা করতে পারে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে ওই সরকারকে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা পরামর্শের ভিত্তিতে দেশ চালাতে হয়। ইতিহাস বিকৃতির কথা বললেন, দেখেন, ইতিহাস যদি বিকৃতির কথা বলেন, সবার আগে এনসিপি ইতিহাস বিকৃতি করেছে। এবং দেখেন, এনসিপি শুরুতে কিন্তু জামাতকে ব্যাশিং করছিল। আজকে মামুন সাহেবরা কিন্তু এই কথা তারা বলবেন না। এখন যেটি হয়েছে, এখন এনসিপি জামাত মিলে বিএনপিকে বেশিং করতেছে এবং ইতিহাস থেকে মাইনাস করতেছে। আপনি বলতে পারবেন কোথাও কি বিএনপি দায়িত্বশীল কোনো নেতা বলেছে যে এক দফার ঘোষক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? কিন্তু আপনাদের একজন দায়িত্বশীল এমপি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি বলেছেন ওই বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে যে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড জামাত এবং শিবির। ভাই বলে নাই? বলেছে কিনা? আপনি শুনেছেন কিনা? আপনি তো নিরপেক্ষ হিসেবে এখানে এসেছেন, আপনি মাঝে আছেন। দেখেন, তার মানে কি? তার মানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো কথা তিনি বলতে পারবেন না। হ্যাঁ, কোনো একটা পর্যায় থেকে, কোনো একটা কর্মী লেভেল বা সমর্থক লেভেল থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে, কিন্তু দায়িত্বশীল বড় নেতা এরকম কোনো পর্যায় থেকে আসলে এই ধরনের বক্তব্য আসে নাই। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল আছে আপনার যে 12 দলীয় জোটের একটা ইফতার প্রোগ্রাম হয়েছিল সম্ভবত আপনার নির্বাচনের আগে, 24-এর নির্বাচনের আগে। সে সময় জামাতের আমির যেটি বলেছিল যে
বাংলাদেশের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিত করে যে তার নেতৃত্বে বাংলাদেশে আমরা আন্দোলন করছি এবং তিনি আন্দোলনের প্রধান সেনাপতি। আপনি নিজেই ওই সময় জনাব তারেক রহমানকে আপনি আসলে ক্রেডিট দিয়েছিলেন যে তিনি আসলে নেতৃত্ব দিচ্ছে, আর আজকে আপনি জনাব তারেক রহমানকে মানতে পারতেছেন না। দেখেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এইটা বলে শেষ করি 1 মিনিটে, উনি বললেন যে 1 মিনিটে শেষ করি, উনি বললেন যে মানে ভারসাম্য চাই রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে। রাষ্ট্রে যথেষ্ট পরিমাণ ভারসাম্য আছে বলেই আজকে আল মামুন রাসেল আপনি এখানে এসে কথা বলতে পারতেছেন। 5 আগস্টের আগে আপনাকে কোনো টকশোতে কথা বলতে দেওয়া হয়নি। আমি বলছি না যে আপনি আসেননি, আপনাকে বলতে দেওয়া হয়নি। আপনারা প্রতিনিয়ত কথা বলতেছেন, সরকারের সমালোচনা করতেছেন, গণঅভ্যুত্থান হুমকি দিতেছেন, তারপরেও আসলে আপনাদের সমালোচনার কোনো শেষ নাই। রাসেল, এটাতেই তো খুশি থাকার কথা যে কথা বলতে পারছেন, সেখানে কেন মোটা দাগে ব্যর্থ বলছেন? এবং রাশেদ সাহেব বলছেন যে ইন্টারিম যে সরকার সেটা জামাত এনসিপির সরকার ছিল, সেই সময় তো আপনারা বলেন নাই যে ইন্টারিম সরকার ব্যর্থ, ফলে এই প্রশ্ন তো উঠতেই পারে সেটিকে আসলে আপনাদের সরকার ছিল কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক। তার আগে একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। ব্যারিস্টার আল মামুন রাসেল আমাদের সঙ্গে। রাসেল, আপনি নিশ্চয়ই রাশেদ সাহেবকে শুনছিলেন, সরকারকে মোটা দাগে ব্যর্থ এখনই কেন বলছেন জামাতের পক্ষ থেকে? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারিম সরকার আসলে এনসিপি জামাতের সরকার ছিল কিনা, যে প্রশ্ন রাশেদ খান তুলেছেন। এই প্রশ্ন এই কারণেই করা যে ইন্টারিম সরকারের সেরকম সমালোচনা করতে জামাত বা এনসিপিকে আমরা সেই অর্থে দেখি নাই। ইন্টারিম সরকার জামাত এবং এনসিপি সরকার যদি হয়, আমার ভাই উনি উদাহরণ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কথা, যে একটা ভিসি 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটার উদাহরণ দিল। জাহাঙ্গীরনগর উদাহরণ তো আসে নাই। আগের ভিসি, ইন্টারিমের সময় যে ভিসি এখনও তো সেই ভিসি আছে। এখন ডাবির ভিসি যিনি ছিলেন উনি কি জামাতে যোগ দিয়েছেন? জামাতের কোনো পোস্ট হোল্ড করছেন এখন? তাহলে আপনি যে বললেন যে উনি জামাতের, উনি বলে আকাশ থেকে আসছে, আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? উনি বলে আসমান থেকে আসছেন উনি, তা আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? ইন্টারিম সরকার যদি জামাতের হতো তাহলে এই যে ইন্টারিম সরকারে যারা যারা ছিল কতজন জামাতে যোগ দিয়েছে, আর ইন্টারিম সরকার যারা ছিল কতজন বিএনপিতে যোগ দিয়েছে? প্রতিরক্ষা উপদেষ্টা গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি গিয়ে আইনমন্ত্রী হয়েছেন, ভিডার যিনি সভাপতি আছেন। আপনি দেখেন, আপনি শুধু এক্সাম্পলগুলো দেখেন না, তারা তো সরকারে এসছে, তারা তো বিএনপি পদবিতে এসেছে। তো বিএনপি সরকারে আসে। আপনি বিএনপি সরকারে বলেন না যে আমরা যখন সরকারে আসবো আমরা আমাদের লোক বসাবো না, কাকে বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। বলা হয় না যে আমরা আমাদের লোক বসাবো না, আমরা কি জামাত এনসিপির লোক বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। তো আপনার লোকেই তো বসাইছেন ইন্টারিমের সময়, আপনার লোকে বসাইছেন, আবার আপনার লোককেই দিয়ে আপনি আবার করছেন। এখন দেখেন, উনি বললেন যে এক দফার ঘোষক তারেক রহমান, এটা বিএনপির বড় কোনো নেতা বলেন নাই। আমি আপনাকে কোর্টে আনকোট করে বলি, এটি হচ্ছে অগাস্ট 3, 2025, ছাত্রদল সভাপতি, কোর্টের আনকোট করে বলছি, জুলাই আন্দোলনে এক দফার প্রথম ঘোষণা করেন তারেক রহমান। এখন ছাত্রদল সভাপতি, এখন আমি তো আসলে বিএনপির বুঝতে পারি না, বিএনপি আমি শেষ করি, আমি তো আসলে বুঝতে পারি না যে বিএনপির বড় নেতা ছোট নেতা কে। আমার ওই কি বলে রাশেদ ভাই থেকে কমপক্ষে 10 বছর বড় কিন্তু ছাত্রদল সভাপতি, কিন্তু তারপরেও উনি এখন রাশেদ ভাই বড় নেতা। যাক, এতদিন বিএনপি নেতা ছিলেন, এখন একটা পোস্ট ওনাকে দিয়েছেন, এটা আমরা ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট পোস্ট ওনাকে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি আওয়াজ যার যত বেশি সে তত বড় নেতা, যার সাউন্ড যত বেশি, কিন্তু বুঝতে হবে চাল, যদি আমাদের চাল বলা হয়, গ্রামে বলা হয় বেশি উতরালি, কিন্তু চালটা কিন্তু ছাই পড়ে তার উপরে। এখন কথা হচ্ছে আমরা বড় নেতা ছোট নেতা আমরা কিভাবে ডিফাইন করব? আমরা তো মনে করি জোরে কথা বলে বড় নেতা, জোরে বড়। এখন ছাত্রদল সভাপতি সে বলেছে প্রথম এক দফার ঘোষক, এবং কি ছাত্রদল আরেকটা সহসভাপতি আছে যে ডাক্তার কি নাম, সেও বলেছে এক দফার ঘোষক হচ্ছে তারেক রহমান সাহেব। বলেছে ঘোষণা দিয়েছেন নাহিদ, কিন্তু পিছন থেকে মূল ধাক্কাটা দিয়েছেন তারেক রহমান সাহেব। তো তাহলে স্বাধীনতার ঘোষকের ক্ষেত্রে যখন জিয়াউর রহমান সাহেবকে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, এটা বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুখে বলেছে জিয়াউর রহমান, ধাক্কা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। তো তাহলে তো ওইটার সেম হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাখেন, যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখেন না, তাহলে এক্ষেত্রে কেন আপনি যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখতে চান? দ্বিচারিতা হয়ে যায় না? এটা দ্বিচারিতা ঠিক না। এরপর আসেন, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা বলেছি ওনার একটা প্ল্যান আছে, ওনার একটা নির্দিষ্ট প্ল্যান আছে দেশটা পরিচালনা করার জন্য, কিন্তু এখন দেখি উনি বলে যে ইউ গিভ এ প্ল্যান, তুমি আমাকে প্ল্যান দাও, 6 মাসের মধ্যে জ্বালানি কিভাবে করব তুমি আমাকে প্ল্যান দাও। সেটা তো একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটাই তো আপনার তো ছিল আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনার তো ক্ষমতা আসার আগে বলা দরকার ছিল মানুষকে যে আমি জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সমস্যা হবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় বলি যে হচ্ছে ইরানের যুদ্ধকে নিয়ে আসি, আওয়ামী লীগ আমরা দেখতে ইউক্রেন যুদ্ধকে নিয়ে আসতো। তো সলিমুল্লাহ খান খুব হাসি করে বলতো যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সকল খরচ মনে হয় বাংলাদেশ বিয়ার করছে।
তখন ইউক্রেন যুদ্ধের সমস্যা, এখন হচ্ছে ইরান যুদ্ধের সমস্যা। তাহলে আপনি যখন আপনার তো প্ল্যান থাকবে, আপনার তো একটা নির্দিষ্ট প্ল্যান ছিল, গ্যাস তেল বিদ্যুৎ সমস্যাগুলো নিয়ে আপনার নির্দিষ্ট প্ল্যান থাকে। বলে যে অযোগ্য ব্যক্তি কোথায় কোথায় আছে, আপনার অযোগ্য ব্যক্তি বসেন না, আপনার বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর এমন একটা ব্যক্তিকে বসালেন যে সুয়াটার ব্যবসায়ী, যে ঋণ খেলাপিতে ছিল, এমন একটা ব্যক্তিকে আপনি বসান নাই। আপনি বিদ্যুৎ যে মন্ত্রী আছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি যখন প্রতিমন্ত্রী ছিল তার ব্যর্থতার দায়ে কনসার্টে 19 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তী তাকে এই থেকে আমাদের বেগম জিয়া উনি সরিয়ে ফেলেছেন, তাকে গিয়ে আপনি মন্ত্রী বানাইলেন। আপনি এই যে আজকে যে অর্থমন্ত্রী বানাইলেন, তখন উনি বাণিজ্যমন্ত্রী ছিল, তো ব্যর্থতার কারণে ওনাকে বেগম জিয়া সরিয়ে দিয়েছেন, পরবর্তী আপনি এখন এসে আপনি তাকে মন্ত্রী বানাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি যখন দেশটা পরিচালনা করবেন, আপনাকে তো আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। আপনি বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট যে ভয়ঙ্কর আকার ধারণ করেছেন, আপনি যে ভুতুরে বিলগুলো হচ্ছে, ভুতুরে বিলগুলো কোথা থেকে আসছে? আপনি প্রত্যেকের কথা শুনেন। আমি এর আগে টকশোতে বলেছি, আমার চেম্বারে প্রতি মাসে 10,000 টাকা আসে, এই মাসে আমার 19,000 টাকা আমার চেম্বারের বিদ্যুৎ বিল আসছে। কোথা থেকে এই ভুতুরে বিল আসছে? ওই এক মহিলা আজকে এর মধ্যে একটা টিভি চ্যানেলে দেখছিলাম, উনি বললেন ওনার নাকি 30,000 টাকা করে 1 লক্ষ কত টাকা আসে 3 মাসে। উনি বলেছে উনি 5,000 টাকা দিচ্ছেন, ওনাকে নিচ্ছে না। এটা তাদের এই বিষয়। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে মাথা রাখতে হবে যে আমাদের সরকারকে আমরা বারবার বলি যে সরকার 6 মাস ঠিক আছে, কিন্তু 6 মাসের জন্য সরকার তো হচ্ছে বড় বড় জায়গাগুলো বলে যে বিরোধী দল সহযোগিতা করছে না। জ্বালানি সংকট যখন তৈরি হয়েছে, বিরোধী দল 10 দফা দিয়েছিলেন, এবং বিরোধী দল সহ যখন কমিটি করেছিলেন, তখন জ্বালানি সংকট উত্তরণ হয়েছে না। এখন কথা হচ্ছে আপনি যদি বিরোধী দলকে নিতে না চান, বিরোধী দল তো সহযোগিতা করতে চাচ্ছে, এমন আপনি বলেন 6 মাসের মধ্যে বিরোধী দল কোন হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, বা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে? শেখ হাসিনা তো 91 সালে গণঅভ্যুত্থানের পর ক্ষমতা আসার পর কতদিন 276 দিন হরতাল দিয়েছিল, বা 3 দিনের মাথা হরতাল দিয়েছে। বিরোধী দলকে হরতাল দিয়েছে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছেন, সচিবালয় ঘেরাও করছে, বলে যে সচিবালয় ঘেরাও করা এমন কি হয়েছে? তারা গঠনমূলক সমালোচনা করছে, ধরে দিচ্ছে কোথায় কোথায় সরকারের ভুল, কোথায় কোথায় সরকারের ত্রুটি, কোন দিকে একটা ফেসিজম এমনি তো হয় না। বিরোধী দল গঠনমূলক সমালোচনাই করতে থাকবে না। বিরোধী দল প্রথম যেহেতু এই বারবার বলা হচ্ছে হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, সমাবেশ করছে, ঘেরাও করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করছি বিরোধী দল মানে হরতাল লাগবে, অবরোধ ডাকবে। যদি সরকার ব্যর্থ হয়, সরকার যদি এভাবে কন্টিনিউ করে, যে বললাম না 40% উৎপাদন শেষ হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের এই যে এনটিআরসি শিক্ষক নিয়োগের বিষয় আপনি নিয়ে গেলেন রাজনীতি নেতাদের হাতে নিয়ে গেলেন। আপনি এর আগে ইন্টারিম সরকার এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কমিটির ক্ষেত্রে একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, এই সরকার এসে সেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারণটা বাদ দিয়ে দিয়েছেন। আর এখন নিয়োগ দিবে কে? ওই যে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, 4 পাস 5 পাস, তারা হচ্ছে এখন শিক্ষক নিয়োগ দিবে। তাহলে তো আপনি সব জায়গায় রাজনীতিকরণ করে ফেললেন, আপনি সব জায়গায় রাজনীতিকরণ করছেন। রাসেল, আপনাকে একটু থামাই। অনেক 690 জন বন্দী এখনো পলাতক। 5 আগস্টের পরপরই আপনি জানেন 3 দিন প্রায় দেশে কোনো সরকার ছিল না, এবং বড় দাগে আসামি, অনেকে খুনের আসামি, তারা পলাতক, এবং তাদের কোনো রেকর্ডও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইজি প্রেসিডেন্ট বলছেন যে আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এই 2.5 বছর প্রায় ইন্টারিমের 18 মাস, এই সরকারের 6 মাস, 2 বছর, তাদেরকে ধরতে না পারা এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেটা একটা থ্রেট কিনা, এবং বিভিন্ন শক্তিও সেই সুযোগটা নিতে পারে কিনা এই লোকগুলোকে মিস ইউজ করার জন্য। প্রথমত বিষয় হলো যে আমরা তো ওই 3 দিনে আমরা দেখেছি যে কিভাবে আসলে জেলের থেকে একের পর এক দাগি আসামিরা বের হয়েছে। শুধু ওই 3 দিন না, এরপরও একটা লম্বা সময় ধরে আসলে দাগি আসামিরা বের হয়েছে, এবং শুধু নর্মাল খুনের আসামি না, নানান রকম জঙ্গি তৎপরতার সাথে যুক্ত লোকজনও কিন্তু আসলে সেই সময় বের হয়ে গেছে। এবং আপনি দেখেন আমরা এখনো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বোম পাওয়া যাচ্ছে, এবং বোমগুলো কিন্তু বিস্ফোরণও করানো হচ্ছে, মানে পুলিশের ডিসপোজাল ইউনিট থেকে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এই বোমগুলো যে কোনো একদিন আসলেই মেট্রো রেলের নিচে যেটা রাখা ছিল ওটা যে ফুটবে না, সেটার গ্যারান্টি তো আপনি কাউকে দিতে পারবেন না। তার মানে আমরা দেখেন এটা কিন্তু মোটামুটি অ্যাভয়েড করে যেতেছি, আমরা কিন্তু এই টপিকটাতে কথা বলতে চাইতেছি না। এমনকি আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যেও কিন্তু বাংলাদেশে যে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে অর্গানাইজেশনটা গ্রো করার চেষ্টা করতেছে, সেই সরকারটাও কিন্তু আসলে আমরা দেখতেছি যে এটাও প্রতিবেদনে এসেছে। এর আগে যদি আপনি লক্ষ্য করেন 2001 থেকে 2006 গভর্নমেন্টের সময় যখন প্রথম জেএমবি ফর্ম করলো, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম শায়েখ আব্দুর রহমান মানুষকে ঝুলায়া হত্যা করতেছে, সে বিচার করতেছে, তখনও কিন্তু আমরা বিএনপির মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনছি যে এগুলো নাকি মিডিয়ার সাজানো। পরে কিন্তু এই জেএমবির জন্যই আবার কিন্তু গ্রেপ্তার করলো কিন্তু এই বিএনপি গভর্নমেন্টই, এবং পরবর্তী তাকে এক্সিকিউটও করা হইলো। কিন্তু এই যে প্রবণতা, এই প্রবণতা তো আরেকবার বাংলাদেশে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কার্যক্রমের মধ্য দিয়ে। এবং এই যে বলতেছে রেকর্ড নাই,
এই যে বলতেছে জিনিস পুরাই দিছে, তাহলে তো ধরে নিতে হবে যে আমাদের যে পুরা সিস্টেম এটা এত দুর্বল, যেখান থেকে কেউ পালায় গেলে কোনো পুরাই backup দিলে নাই। 2 বছর 2.5 বছরে আপনি কোনো তাল খুঁজে পাইতেছেন না, ওরা আপনি ধরবেন কিভাবে? হয় আপনার সিস্টেম খুবই দুর্বল। আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন জঙ্গি উস্কানি বক্তব্য দেওয়া লোকজন বিভিন্ন ওপেন ফোরামে বক্তব্য রাখতেছে, তারা ওপেন ফোরামে ঘোরাঘুরি করতেছে, যারা বিভিন্ন সময় লিটারেলি জঙ্গি তৎপরতার জন্য যাদেরকে সন্দেহ করা হয়েছে এবং যাদেরকে কাজও করা হয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। তো এই যে সিচুয়েশনটা, এবং বাংলাদেশের মতো একটা জায়গায়, এত জনবসতিপূর্ণ একটা জায়গায় যদি একটা ছোট থেকে ছোট অকারেন্স একটা বড় ধরনের বিপদ এবং মনে করেন যে এটা ধ্বংসযোগ্য আপনার সামনে আয়না হাজিরও করতে পারে, ফলে সেই জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনি লক্ষ্য করবেন জাস্ট এই বছরে জেলখানায় প্রায় 122 জন মারা গেছে। তার মানে আপনার যে এই পুরা সিস্টেম, কারা হেফাজতের সিস্টেম এবং এই পুরা পুলিশি বাহিনীর সিস্টেম, এগুলো তো খুবই মানদাতার আমলের। আপনি ব্রিটিশ আমলে যেভাবে পুলিশকে ট্রেন করা হতো যে ভারতীয়দের মানে এই ভারত সাবকন্টিনেন্টের মানুষকে পিটাইতে হবে, তাদেরকে মারতে হবে, সেই একই প্র্যাকটিস আপনি শারদা একাডেমিতে এখনো চালান। ফলে পুলিশ সংস্কারের কথা বলার পরে মনে ভাই বলতেছিল যে আমি আলাপ হইতেছিল যে পুলিশ সংস্কারের কথা বললা আমরা 2 দফায় জামা পাল্টাইলাম, ড্রেস পাল্টাইলাম, এটা লাভ কার হইলো? কাপড়ের কোম্পানির লাভ হয়েছে, দর্জির লাভ হয়েছে, তাতে কোনো পুলিশের সংস্কার হয় নাই 2 টাকারও। জি, আপনাকে একটু থামাই রাশেদ, আপনি এটা নিয়ে একটু বলবেন কিনা, এই যে পলাতক যে সমস্ত বন্দীরা তাদের সঙ্গে আপনি খুবই প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সালাউদ্দিন সাহেব, যাকে নিয়ে বিরোধী দলের সবচেয়ে বেশি সমালোচনা করেন, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তাতেও 39 জন সম্ভবত খুন হয়েছেন এই 6 মাসে, একটা পরিসংখ্যান দেখছিলাম, হ্যাঁ 39 নেতাকর্মী, আমার দেশের রিপোর্ট। এই সব ঘটনার কিংবা সরকারের প্রথম 6 মাসে মব সহিংসতা 120 জন নিহত, এইসবের সঙ্গে এই যে পলাতক বন্দীদের কোনো সম্পৃক্ততা তো থাকতেও পারে। দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট তারা দায়িত্ব নেওয়ার পরে শীর্ষ যারা সন্ত্রাসী ছিল তাদের অধিকাংশকেই জামিন দিয়েছে এবং তাদের অনেকেই পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন হয়তো রাসেল ভাই বলবেন যে এই তথ্য তো সঠিক নয়, এখানে আমাদের অনেক ভাই আছে, আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, সে সময় কি আসলে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে জামিন দেওয়া হয়নি? আপনি কি গণমাধ্যমে দেখেন নাই? এরকম সংবাদ আপনিও শুনেছেন। যেমনিভাবে গণঅভ্যুত্থানের সময় জেলখানার গেট ভেঙে, বিশেষ করে নরসিংদীতে, সেখান থেকে অনেকে পালিয়েছে, অনেককে আবার গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আবার অনেককে জামিনও দেওয়া হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। এখন এই ঘটনার জন্য আজকাল অনেকে আবার বিএনপি সরকারকে দায় দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে তো আসলে আমাদের জামাত এবং এনসিপির সবথেকে বেশি ক্ষোভ, এবং আমাদের ব্যারিস্টার রাসেল সাহেব তিনিও বললেন যে ক্ষমতার যে ভারসাম্য সেটি বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রপতি এবং যিনি প্রধানমন্ত্রী তার মধ্যে নাই। দেখেন, উনি যেখানে বলছেন নাই, আমি সেখানে বলবো যে অপেক্ষা করেন, ভারসাম্য আছে কি নাই সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন, রাষ্ট্রপতির ক্ষমতা নাই আপনি বলতেছেন, ক্ষমতা বাড়ছে রাশেদ, তাহলে আমি আসি, রাষ্ট্রপতির ক্ষমতা নাই আপনি বলতেছেন, কিন্তু রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাধর হলে শেখ হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতির হাতে অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি ছাত্র উপদেষ্টা আসিফ এবং নাহিদরা শপথ নিয়েছিলেন। সুতরাং যে কথা বাংলাদেশে এক প্রকার প্রচলন আছে রাষ্ট্রপতির ক্ষমতা নাই, এটি আমি বিশ্বাস করি না। রাষ্ট্রপতির অবশ্যই ক্ষমতা আছে, সাময়িক বা একটা অস্থির সময়, সবসময় রাষ্ট্রপতির ক্ষমতা আছে। সেই ক্ষমতা আপনি ব্যবহার করতে চান কিনা সেটি আসলে বড় বিষয়। বাংলাদেশে যে সরকার দায়িত্বে এসেছে, বিএনপি সরকার, এই সরকার অবশ্যই রাষ্ট্রপতিকে ক্ষমতাশালী করা বা তার যে ক্ষমতা আছে সেটিকে ব্যবহার করে আসলে রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বন্দীদের আপনারা ধরতে পারবেন বা ধরার কত উদ্যোগ নিয়েছেন? তারা তো অনেকে পালিয়ে গেছে, দেশের বাইরে পালিয়ে গেছে, তো সবাইকে তো আসলে সরকার চেষ্টা চালাচ্ছে, সরকারের কোনো আন্তরিকতার ঘাটতি নাই, কিন্তু এর জন্য দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। তারা কেন সেই শীর্ষ সন্ত্রাসী তাদেরকে আসলে জামিন দিল? কার সাথে আলোচনা করে? নাকি চুক্তি হয়েছিল কোনো উপদেষ্টা? নাকি এনসিপি আসলে তাদের কোনো চুক্তি হয়েছিল? নাকি জামাত ইসলামের চুক্তি হয়েছিল? সেই প্রশ্ন আমি রাখতেই পারি। আচ্ছা, এবার রাসেল সাহেব যে কথাগুলো বললেন ঢাবির ভিসির কথা, না, আমি শুধু ঢাবির ভিসির কথা বলি নাই, আমি বলেছি যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিসি, ওসি, ইউনো, আপনি সর্বত্র প্রশাসনকে জামাতিকরণ করেছিলেন। 1 জন 2 জনের কথা আমি বলি নাই।
এছাড়া দেখেন আমাকে নিয়ে তিনি বললেন যে সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, মানে বিএনপিকে, যে আমাকে একটি পোস্ট দেওয়া হয়েছে। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাতে চাই। আজকে রাসেল ভাই এখানে একজন বিশ্লেষক হিসেবে টকশোতে এসেছেন, কিন্তু নিরপেক্ষ কোনো বিশ্লেষণ তার কাছ থেকে পাইনি। তার সমস্ত বিশ্লেষণ জামাতের পক্ষে। যদি জামাত তাকে একটি পোস্ট পদবি দেয়, আমাকে তো দিয়েছে বিএনপি, তাই না? আর আমি তো বিএনপিতে জয়েন করেছি, সুতরাং বিএনপি তো আমাকে পোস্ট দিবেই। আমি নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাত কেন আপনাকে পোস্ট দিচ্ছেন, আর আপনি কেন জামাতে যোগদান করছেন না? কেন আপনি এই বিশ্লেষক পরিচয়ে আর আইনজীবী পরিচয়ে আপনি টকশোতে আসতেছেন? আমি জামাতের আমিরকে আজকের এই ভাই একটু শেষ করি, অনেকগুলো কথা, দুইজন প্রায় একই রকম, আমাকে একটু সময় দেন। আপনাকে আগেরবার বেশি সময় দেওয়া না, হয়েছে। ঠিক আছে। জামাতের আমিরের কাছে আজকের এই টকশোর মাধ্যমে বলতে চাই, দেখেন আপনাদের যারা এমপি হয়েছে, তাই না, তারা অধিকাংশ অযোগ্য। যদি ব্যারিস্টার রাসেল ভাইদের মতন, মির্জা গালিব ভাইদের মতন যারা আছে, তাদেরকে যদি আপনারা নমিনেশন দিতেন আর জামাতে তাদের যোগদানটা সহজ করতেন, তাহলে এই রাসেল ভাইদের মতন অনেকে আছে। আজকে অনেকে বলছে যে জাতীয় পার্টির থেকেও এই বর্তমানের যে বিরোধী দল জামাত ইসলাম, তারা দুর্বল। তারা বলা যায় সাংবিধানিকভাবে, আইনগতভাবে তাদের যে বক্তব্যগুলো উত্থাপন করা দরকার ছিল সেটা তারা পারতেছে না। তিনি ব্যারিস্টার মানুষ, ভালো বলেন এবং যোগ্য। আমার পর্যবেক্ষণে তিনি টকশোতে যেভাবে জামাতের পক্ষে কথা বলেন, তাকে আসলে এইভাবে পদহীনভাবে যে জামাত রেখে দিয়েছে, এইটা অত্যন্ত দুঃখজনক। আমি একটা বিরতি নেই, বিরতির পর গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে চাই। দর্শক ফিরছে একটু পরে। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা একটু গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে চাই। রাশেদ, আপনি 2 মিনিটে বলবেন একদম। আচ্ছা, এই প্রশ্নটা সহজ। প্রশ্নটা হচ্ছে, গেল বছর যখন ফজলুল কবির খান এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, তখন এরকম জ্বালানি সংকট হয়নি। এবছর কেন হচ্ছে? ইরান যুদ্ধের পরে, ইরান যুদ্ধের কারণে ভারতও সাফার করছে, নেপালও সাফার করছে, অন্য জায়গায় আমরা কেন বেশি সাফার করছি? দেখেন, যে সময় জ্বালানি তেলের দাম পৃথিবীর অন্যান্য দেশে বেড়েছিল, বাংলাদেশে কিন্তু সরকার চেষ্টা করেছিল দাম না 19 দিন খালি বাড়ায়নি, এপ্রিলে 19 তারিখে দাম না বাড়িয়ে কিভাবে এই সংকট সমাধান করা যায় কিনা, বা ভর্তুকি বাড়িয়ে। কিন্তু শেষমেশ আসলে যে সময় ভারতে দাম বাড়লো, নেপালে বা অন্যান্য দেশে সরকার যদি দাম না বাড়াতো, তাহলে বাংলাদেশে তো আসলে সবাই যে সৎ ব্যবসায়ী এটি বললে ভুল হবে। অনেকে ইন্ডিয়াতে পাচার করত, অন্য দেশে পাচার করত, সরকার পরবর্তীতে সমন্বয় করেছে। আর এখন গ্যাসের যে সংকট, এই সংকটকে আপনি কোনোভাবেই বিএনপি সরকারকে দায়ী করতে পারেন না। এই সংকট দেশের জনগণের সংকট, এই সংকট সরকারি দলের সংকট, এটা অপোজিশনের সংকট, এটা একটি জাতীয় সংকট। এইভাবে অ্যাড্রেস করা উচিত। রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব যেমনিভাবে সরকারের, আমাদের অপোজিশনেরও। আমি রাসেল ভাইকে যে কথা বলেছিলাম, যে তিনি উত্তর দেননি যে সরকারি দলের মূল্যায়ন হলে বিরোধী দলে যারা আছে তাদেরও 6 মাসের মূল্যায়নটা দরকার, যে 6 মাসে আসলে তারা কি করেছে। আজকের খবর দেখেন, ফরিদপুরে একজন জামাতের নেতা পরকীয়ার দায়ে দল থেকে বহিষ্কৃত হয়েছে। তাদের এমপিদের কত কত এমপির অপকর্ম, কত কথা আমরা জানি। তিনি তো আসলে আমাকে ইঙ্গিত করে ব্যবস্থা নেন না, অধিকাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেন না। দেখেন, রাসেল ভাই তো মেধাবী মানুষ, আমি চাই জামাত ইসলাম এরকম মেধাবীরাই করুক। কিন্তু এই যে আমাদেরকে বলা হয় নানানভাবে ইঙ্গিত করে যে আমরা বিএনপিতে কেন জয়েন করেছি, দেখেন বিএনপিতে তো জামাতের আমিরই এক প্রকার জয়েন করেছিল, ধানের শীষ প্রতীকে ইলেকশন করে নাই। এই যে জামাতের সেক্রেটারি জেনারেল এত বড় বড় কথা বলে, তাই না, তারা অধিকাংশই তো বিএনপিতে জয়েন করেছিল। আমার প্রশ্ন হলো যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হলে বিএনপির প্রাথমিক সদস্য হতে হয়, তো জামাতের আমি বলেছি যে এক প্রকার জয়েন করেছিল, তাই না? তো আপনি যে ধানের শীষ প্রতীকে ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করলো, সেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার পরে আজকে আপনি যে ধরনের মন্তব্য করছেন যে আসলে যারা বিএনপিতে গেছে তারা আসলে বিএনপির ইনু এবং মেনন হয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে বহু আগে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার তারা বিএনপির ইনু মেনন হয়েছিল। আজকে আমাদের নিয়ে এই প্রশ্ন, এই কথাগুলো বলতেছেন, আপনাদের নিয়েও তো আমরা অনেক কথা বলতে পারি। একদম শর্ট করবো, 30 সেকেন্ডে শোনেন। এনটিআরসি নিয়ে তিনি যদি বলেছিলেন এটি অসত্য। এনটিআরসি এই যে বললেন যে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের, এটা অসত্য এবং এটি নিয়ে শিক্ষামন্ত্রী তার অবস্থান ক্লিয়ার করেছেন। তারপরেও দেখেন এটা বিভ্রান্তিকর আপনি বলছেন। হ্যাঁ, রাসেল ভাইয়ের এরকম অসংখ্য বিভ্রান্তিকর তথ্য আমার তার একদম সময় নাই। রাসেল, আপনি একটু ছোট করে বলবেন, গ্যাস বিদ্যুতের এই সংকট তো আসলে
হলেও এই সরকার কিভাবে মেটাবে? সরকারের মন্ত্রীরা বলছে অন্তত 2 বছর লাগবে, পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে পরিকল্পনা উপদেষ্টাকে নিয়ে আবারও কাতারে গেছেন। ফলে এই সংকট আসলে কবে মিটবে, আর না মিটলে আমরা চলবো কিভাবে? আমাকে একবারে সংক্ষেপ বললে এটা আমার উপর ইনজাস্টিস করা হবে। কিন্তু আমার হাতে 1.5 মিনিটের বেশি রাশেদ সময় নেই। খানকে আপনি 3 মিনিট টানা 4 মিনিট সময় দিয়েছেন, এখন আমাকে 3 মিনিট ন্যূনতম 3টা মিনিট দিতে হবে, না হলে আমি এটা করতে পারবো না। তাহলে অনেক কারণ কিছুই বলতে দেওয়া হবে। উনি এখন ওনাকে যদি একা কথা বলতে দেওয়া হয় তাহলে এই যে সচিব পদ মর্যাদা দিচ্ছে, আরেকটু উপরে যদি হয়তো প্রতিমন্ত্রী হয়ে গেলে তাহলে একা চলে আসতে পারতো, কারণ ওনার আর একজন সহপাঠী নুরুল হক নুরুল তো একা একা আসেন অনেক সময় টকশোতে, এই জন্য আরেকটু হলে উনি একা একা কথা বলতে পারতেন। দেখেন দেখেন প্রথম কথা জ্বালানি, আপনি উনি বলেছেন যে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আসেন। দেখেন এই শাহিদ খান ভাইয়ের মতো ব্যক্তি, উনি বিশ্লেষক হিসেবে আসে না, উনি তো সব বিএনপির পক্ষে কথা বলেন। শাহিদ আলম ভাই, তারপরে যে রনি ভাই, উনি সম্পাদক হিসেবে আসেন, উনি কি বিএনপির পক্ষে কথা বলেন না? তখন তো বলেন না আপনি রাজনৈতিক পরিচয় আসেন, বিএনপিপন্থী বিশ্লেষক বলবেন আপনি এখন থেকে, বিএনপিপন্থী সাংবাদিক বলবেন, এটা তো আপনারা লিখেন, আপনি লিখেন যে বিএনপিপন্থী সাংবাদিক শাহিদ আলম, বিএনপিপন্থী বিশ্লেষক অমুক, তাহলে লিখেন, তাহলে আমরাও লিখবো জামাতপন্থী বিশ্লেষক, এটা আপনারা লেখা শুরু করেন, আপনারা লেখা শুরু করেন, তখন আপনারা এইভাবে সবার ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে। এখন কথা হচ্ছে ওনারা বারবার বলেন কই আমরা সরকারের পক্ষে বললে দালাল হয়, জামাতের পক্ষে বললে দালাল হয় না কেন? জামাতের পক্ষে যদি আমরা বলি আমাদের অ্যাচিভমেন্টটা কি? আমরা কি সচিব হইতে পারবো, প্রতিমন্ত্রী হইতে পারবো? আমাদের কি সরকারি বেতন পাবো? আমরা বাড়িতে যেমন সরকারি বেতন পাচ্ছে, এই সরকারি এই বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, এই তারপর প্রোটোকল পাচ্ছে, তো সরকারি এটা আমাদের টাকা দিয়ে পাচ্ছে, যদিও আমাদের টাকা দিয়ে চলে, কিন্তু গালাগালি তো সবাইকে করে। এখন দেখেন জ্বালানি সংকটের বিষয়টা আমি বলি, জ্বালানি সংকটে আমাদের যখন সংকট হয় তখন সরকার বলেছে আমাদের কোনো জ্বালানি কোনো সংকট নেই, কিন্তু যখনই তারা ওই সময় রাসায়নিক পদ্ধতি চালু করে দিলেন তখন সবাই মজুত করা শুরু করলেন। আর যখন মজুত করা শুরু করলেন তেল যখন তারা মজুত, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা আসি আমি, তখন মজুত করা শুরু করলেন, মজুত করার পর পরবর্তী হুট করে যখন সবাই মজুত করলো তখন দামটা বাড়ায় দিলেন, তখন এই যারা মজুত করে তারা লাভবান হলেন। এরপরে গ্যাসের কথা আসেন, আপনি দেখেন আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী কি বললেন, বলে যে কন্টেইনার বানাইতে দিচ্ছে নাকি, এই ওই যে এলএনজি গ্যাস যেটা আমাদের তরল করে নিয়ে আসে এটা বানাইতে দিয়েছে, অথচ আমাদের এলএনজি গ্যাস যা আসে সবগুলো আমরা ভাড়া করে কন্টেইনার দিয়ে নিয়ে আসি। এই যে মুখস্থ কথাবার্তা, এই যুগে তো আপনি এটা বলতে পারেন না। এরপর দেখেন উনি বলেছে যে হত্যাকারীদেরকে ইন্টারিম সরকার বের করে দিয়েছে। দেখেন প্রথম হাদির হত্যাকারী আইনজীবী কে ছিল? তখনকার আইন সম্পাদক, বিএনপির আইন সম্পাদক, বর্তমান ডেপুটি স্পিকার উনি ছিলেন। হাদির হত্যাকারী, আমি আইনজীবী, আমি জানি, আমি আইনজীবী ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এই হত্যাকারীদের বের কারা করেছে। এরপরে বর্তমান হত্যাকারীদেরকে আপনি দেখেন, বর্তমান কথা বলবেন, এরপরে হত্যাকারীদেরকে আপনি দাঁড়ান, এই হত্যাকারীদেরকে আপনি দেখেন, চট্টগ্রামে যান, আপনি রাউজানে যান, হত্যাকারীরা উঁচু এই নিয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তো ওই এলাকার, গ্রেপ্তার করে না কেন? এই যে অস্ত্রধারী আপনি বিভিন্ন জায়গায় আপনি দেখেন, আপনি বললাম না যে এই 83 জন ওদের নিজস্ব এইতে হত্যা হয়েছে, বিরোধী দলের প্রায় 5 জনকে হত্যা করা হয়েছে, তাহলে এগুলো তো আপনাকে নিয়ে জ্বালানি সংকট নিয়ে মনে হচ্ছে আপনার আগ্রহ নাই, মানে তেল মানে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে আপনি সাফার করছেন। আমি তো বলেছি আপনাদের তো কোনো সমাধান নাই, আমি তো আপনাকে বলেছি গ্যাসের বিষয়ে তাদের বিদ্যুতের বিষয়ে দেখেন, আমাদের সরকার বলছে এটা সমাধান আরো 2 বছরে হবে না। না, এখন কথা হচ্ছে আমরা তো বিদ্যুতের আপনি বিদ্যুতের যে জাতীয় সংকট, আপনি যে বিরোধী দলকে বলে যে 6 মাসের প্ল্যান দেওয়ার জন্য না, আপনি জাতীয় সংকটটা আপনি মোকাবেলা, আপনি সবার সাথে একসাথে জাতীয় সংকট জাতীয়ভাবে মোকাবেলা করেন, বিরোধী দল সব বসেন, যার যে পরামর্শ আছে পরামর্শটা গ্রহণ করি আগে। একদম সময় নেই, অনেকে 1 মিনিট সময় দিতে, অনেক এই গ্যাস বিদ্যুৎ সংকট আপনি শিগগিরই কাটার কোনো সম্ভাবনা দেখেন? সরকারের যে পলিসিগুলো সরকার নিতেছে এগুলো দিয়ে কোনোদিনই কাটবে না, বরঞ্চ আমরা আরো বিপদে পড়বো। আপনি মনে করেন সাপোজ গভর্নমেন্ট বলতেছে যে আমি এলএমজি টার্মিনাল বাড়াচ্ছি, এলএমজি টার্মিনাল বাড়াইলে আমার নতুন করে এলএমজি লোড করার ক্ষমতা বাড়বে, আমদানি করতে হবে। আচ্ছা, এইবার আপনি বলেন এই টার্মিনাল বানাইতে কয়দিন লাগবে? আপনি সেই টার্মিনাল বানায় ফেললেই শুধু হবে? আপনার পুরো রাস্তার মধ্যে পাইপ লাগাইতে হবে না? কি দিয়ে আপনি এটা পাস করাবেন? $1 বিলিয়ন থেকে $1 বিলিয়ন উপরে আপনার খরচ করতে হবে, এটা 10 বছরের আগে আপনি কোনো রেজাল্ট পাবেন। সমাধান কি? এবার তাহলে সমাধান কি? সমাধান ক্লিয়ার আপনার সামনে আছে, সমাধান হলো রিনিউয়েবল এনার্জি। আমরা পাকিস্তানে দেখছি, পাকিস্তানে আজকে সোলার ট্রুপ আপনার মনে করেন ন্যাশনাল গ্রিডে কারেন্ট দিচ্ছে, আপনি দেন বাংলাদেশে 26% ট্যাক্স দিতে হয় সোলার প্যানেল আনার জন্য, আপনি ট্যাক্স 0 করে দেন, আপনি জনগণকে বলে দেন, আপনি দেখেন বাংলাদেশের জনগণ নিজে নিজে কিভাবে তার বাসার ছাদে লাগানো শুরু করে, যেটা আপনার ন্যাশনাল গ্রিডে এসে জমা হবে। বরঞ্চ আমরা আবার কি দেখতেছি, আমরা দেখতেছি আমাদের অর্থমন্ত্রী ডিক্লেয়ার করে দিচ্ছেন অলরেডি যে ফুলবাড়িতে কয়লা উত্তোলন করতে হবে উন্মুক্ত পদ্ধতি। সারা দুনিয়া যেখানে কয়লা উত্তোলন নিষিদ্ধ, কয়লা ব্যবহারের দিকে বন্ধ করতেছে, আমরা উন্মুক্ত পদ্ধতিতে করতেছি, মানে বিশাল একটা পুকুর কাটবো, বসত বিটা নাই হয়ে যাবে। জাস্ট একটা ছোট গল্প বলে আমি শেষ করে ফেলবো। এই যে এশিয়া এনার্জি,
এশিয়া এনার্জি লন্ডন স্টক এক্সচেঞ্জে এখনো ফুলবাড়ির কয়লা বইলা শেয়ার বেচে। ঠিক ইলেকশনের আগে 2 দফায় শেয়ার বাড়ায়া 2.25 মিলিয়ন পাউন্ড তারা বাজার থেকে শেয়ার বিক্রি উঠেন। করছে এবং তুলছে। এবং আপনি দেখেন অর্থমন্ত্রী 16ই আগস্ট এই বক্তব্য দিয়েছেন, 17ই আগস্ট লন্ডন স্টক এক্সচেঞ্জে তার শেয়ারের তাদের শেয়ারের দাম 17% বেড়ে গেছে। পাঁচ এখন সেকেন্ড, যদি পাঁচ আমি সেকেন্ড বলি অনেক- যে অনেক- এই যে টাকাটা তোলা অনেক হয়েছে আন্তঃসম্পর্ক আছে। তখনই তারা জানতো যে বিএনপি গভর্নমেন্টে আসতেছে, ফুলবাড়ি প্রজেক্ট আরেকবার সেই আগের মতো অনেক open ধন্যবাদ হবে। আপনাদের মিশু ভাই, তিনজনকে। আমি দর্শক পাঁচ ভালো সেকেন্ড, থাকবেন পাঁচ সবাই, সেকেন্ড অনেক দিলে- ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জি, একদম সময় নেই হাতে।